আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা সলিউশন করব গতকালকে হয়ে যাওয়া ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2024-25 সালের ফিজিক্স কোয়েশ্চেনটা, যেটা হচ্ছে রিটেন পার্টটুকু শুধু আজকে সলভ করবো আমরা। তো রিটেনে টোটাল 4টা প্রশ্ন এসেছিল। তো আমরা অলরেডি কিন্তু ঢাকা ভার্সিটির ফিজিক্সের অ্যানালাইসিস করেছিলাম। সেখানে আমি কয়েকটা যে চ্যাপ্টারের কথা বলেছিলাম যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট বলা যাবে না, আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারগুলো থেকে বেশিরভাগই হচ্ছে প্রশ্ন আসে, এবং এবারও তাই হয়েছে। কিন্তু ঢাকা ভার্সিটি এবারও হচ্ছে কাজ শক্তি ক্ষমতা থেকে একটা প্রশ্ন করেছে। আমি অ্যানালাইসিসও তোমাদেরকে বলেছিলাম। সেকেন্ড হচ্ছে তাপগতিবিদ্যা, এরপর হচ্ছে থার্ড হচ্ছে তোমার এই চলতরুৎ। আমি এই 3টা চ্যাপ্টারের কথাই বলেছিলাম যে এই 3টা চ্যাপ্টার কিন্তু অনেক বেশি প্রশ্ন বারবার আসছে রিটেনে, তো এখনো কিন্তু আসার সম্ভাবনা আছে। 4 নম্বর চ্যাপ্টারটা আমি অত গুরুত্ব দিইনি। আমি বলেছিলাম যে এটা থেকে এর আগে হচ্ছে টোটাল 9টা প্রশ্ন এসেছিল, তো এবার কিন্তু এটা ধরে টোটাল 10টা প্রশ্ন হলো আধুনিক পদার্থবিজ্ঞান মিলে, ঠিক আছে। তো এই 4টা প্রশ্নের মধ্যে আমি বলবো যে প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দুইটা প্রশ্ন সহজ আর বাকি দুইটা একটু টাফ। যারা হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছিলে তাদের জন্য হয়তো জিনিসটা ইজি ছিল। চলো এক এক করে আমরা হচ্ছে সলভ করব। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 1 নম্বর যে প্রশ্নটা, এটা কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টার থেকে এসেছে, এবং সেটাকে কিভাবে সলভ করা যায় সেটা আমরা এক এক করে দেখব। আচ্ছা, এই জিনিসটাকে বলার আগে আমি তোমাদেরকে বলে নিই, আমি যে বুয়েট এক্স আইআইটি সিরিজের হচ্ছে অনেকগুলো প্রশ্ন তোমাদের সলভ করিয়েছি। এই টাইপের প্রশ্ন কিন্তু এখনো করানো হয়নি, বাট আমি এই টাইপের একটা প্রশ্ন কোনো একটা ভিডিওতে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কোনো একটা ভিডিওতে হচ্ছে দেখিয়েছিলাম। এবং এইটাও হচ্ছে আলটিমেটলি আমি যখন একটু প্রশ্নটা সার্চ দিলাম, দেখলাম যে ওদের আইআইটির কোনো একটা বইয়ের সাথে হুবহু না মিললেও এর 80% অংশ মিলে যায়। এরা একটু বেশি চেয়েছে, বাট 80% অঙ্কটা মানসহ হুবহু মিলে যায়। তো এই জিনিসটা হচ্ছে দেখো যে আলটিমেটলি এখন কিন্তু ইউনিভার্সিটিগুলো ট্রাই করছে একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করতে। তো যারা ক্যান্ডিডেট আছো, তারা আমি রিকমেন্ড করবো হালকা হালকা জিনিসগুলো একটু দেখে রাখতে পারো তোমরা। তবে অবশ্যই তোমাদের বইগুলো শেষ হবার পরে, ঠিক আছে, তোমাদের মেইন বই সবগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকার পরে তারপর তোমরা এগুলোকে অ্যাপ্রোচ করতে পারো। তো চলো প্রশ্নটা দেখবো একটু কি প্রশ্ন দেয়া আছে। এখানে কোনো চিত্র দেয়া ছিল না, বাট প্রশ্নের সাথে চিত্রটা দেয়া থাকলে আমার মতে এই জিনিসটা হয়তো বা একটু ইজিয়ার হতো। যাই হোক, আমরা চিত্র ড্র করব। এক্স এবং ওয়াই দুইটি বস্তু দেয়া আছে। এই দুইটি বস্তুকে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। আদর্শ স্প্রিং মানে যেটাকে আমরা বলি যে সাধারণত তার স্প্রিংটার মাসলেস হবে, ঠিক আছে, মাসলেস হবে, এটা হচ্ছে বলে দেওয়া আছে আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। কোন একটি মুহূর্তে স্প্রিংটি 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় বস্তু দুটি আনুভূমিক ও ঘর্ষণহীন, আনুভূমিক তলে আছে এবং ঘর্ষণহীন একটা তলে আছে, এবং তারা স্থির অবস্থায় আছে। প্রশ্ন অনেক কিছু কিন্তু কি পয়েন্ট দিয়ে দিয়েছে। তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে রিটেন যে কোনো কোয়েশ্চেন আনসার করার আগে এই কি পয়েন্টগুলো আইডেন্টিফাই করা, যেগুলোকে দিয়ে আমি আলটিমেটলি সূত্র কি কি ইউজ করা যেতে পারে সেটা বুঝতে পারবো, ঠিক আছে। তো প্রথম জিনিস হচ্ছে তোমার প্রশ্নের ভিতরে যতগুলো পয়েন্ট আছে কি পয়েন্টগুলো মার্ক করা যায়, আমি করছি এক এক করে। কি কি? এটা হচ্ছে দুইটা বস্তু আছে, কে স্প্রিং ধ্রুব বিশিষ্ট একটি স্প্রিং দ্বারা যুক্ত আছে, এবং সেটা একটা ভরহীন আদর্শ স্প্রিং, ঠিক আছে, আদর্শ স্প্রিং। এরপর হচ্ছে এরা যে দুইটা বস্তু ছিল প্রাথমিক অবস্থায় 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থা ছিল, এরপর এরা দুজনই হচ্ছে একটা আনুভূমিক তলে আছে, এবং সেই তলটা একটা ঘর্ষণহীন তল, এবং তারা প্রাথমিক অবস্থায় স্থির অবস্থায় ছিল। এরপর কি করলাম, বস্তুদ্বয়কে মুক্ত করলে, মুক্ত মানে হচ্ছে এই যে তুমি হচ্ছে সংকোচন করে রেখে দিয়েছিলে, ছেড়ে যদি দাও, এটা কি স্প্রিংটা হচ্ছে এদিকে তাদেরকে মুভ করাবে, তাই না। মুক্ত করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়, বস্তুদ্বয় স্প্রিং থেকে আলাদা হবার মুহূর্তে বস্তুটা একবারে কানেক্টেড ছিল না, মানে সংকুচিত করে রাখা ছিল। যখনই তুমি হচ্ছে ছেড়ে দিলা, তাহলে স্প্রিংটা হচ্ছে এইভাবে ইলংগেট হয়ে স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে, এসে হচ্ছে এদেরকে ধাক্কা দিয়ে হচ্ছে পুশ করবে। এবং যখনই হচ্ছে পুশ করবে, আলাদা হওয়ার ঠিক ওই মোমেন্টে এক্স এর যে গতিশক্তি ছিল, সেই গতিশক্তির ভ্যালুটা আমার কাছে দেয়া আছে। আমাকে বের করতে বলেছে এই যে স্প্রিংটা, তার কে এর ভ্যালু কত। দেখো, আমরা একটু চিত্র আঁকার ট্রাই করবো। এটা হচ্ছে একটা ব্লক এক্স, এটা হচ্ছে আরেকটা ব্লক, এটা হচ্ছে ওয়াই, এবং তারা কিন্তু একটা স্প্রিং এর সাথে কানেক্টেড, এবং এই স্প্রিংটা কিন্তু একেবারে একেবারে কানেক্টেড না, লুজ করে জাস্ট রেখে দেয়া আছে। রেখে একটু সংকুচিত করেছি, আমি দুই পাশ থেকে দুইটা দিয়ে আমি সংকোচন করেছি। আমি যখনই ছেড়ে দিব, স্প্রিংটা হচ্ছে আবার ইলংগেট হয়ে এই দুইটাকে ধাক্কা দিয়ে পুশ করবে। পুশ করার মোমেন্টে দুইজনটা হচ্ছে কি হবে, দুইজন দুই দিকে হচ্ছে মুভ করে চলে যাবে, এটাই বলা হচ্ছে। দুইজন দুই দিকে মুভ করে চলে যাচ্ছে এবং পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাবার মুহূর্তে এক্স এর গতিশক্তি দেয়া আছে তোমার কাছে। তো এক্স এর গতিশক্তি হচ্ছে তোমার কত, 1 জুল। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি, ই এক্স, ই এক্স সমান 1 জুল। ওয়াই সম্পর্কে কোনো আইডিয়া দেয়া নাই,
দেখে আমরা বের করতে পারি কিনা। আর একটা স্প্রিং দেয়া আছে, যে স্প্রিংটা কতটুকু সংকুচিত ছিল, 1 সেন্টিমিটার। সো 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায়। খেয়াল করো, যখনই তুমি একটা স্প্রিংকে সংকোচন করেছো, অলরেডি তুমি কিন্তু একটা এনার্জি তার মধ্যে স্টোর করে রেখেছো। এটা ছেড়ে যাওয়ার সাথে সাথেই সেই স্টোর হওয়া যে এনার্জিটা, সেটা হচ্ছে রিলিজ করবে কাকে, এক্স বস্তুটাকে এবং ওয়াই বস্তুটাকে, দুইটাকে সে রিলিজ করবে। এবং রিলিজটা কোনভাবে করবে তার একটা ভ্যালু তোমাকে এখানে দেয়া আছে। দেখো যে এক্স এর যে ভ্যালুটা আছে, এক্স এর যে ভর আছে, সেটা ওয়াই এর ভরের 0.4 গুণ এক্স এর ভর, মিনস এম এক্স, আর ওয়াই এর যে ভর এটা হচ্ছে এম ওয়াই, তার মানে 0.4 অফ এম ওয়াই। তাহলে দেখো, এই যে স্প্রিং এর শক্তিটা ছিল, স্প্রিং এর শক্তির মধ্যে কিছু অংশ 1 জুল চলে এসেছে এক্স এর কাছে, ওয়াই এর কাছে কত আসবে সেটা বলা নাই, বাট একটা ভরের আমাকে রিলেশন দেয়া আছে। আমি আমি এই রিলেশনটাকে ইউজ করে কিন্তু বের করতে পারবো যে ওয়াই এর ভিতরে কতটুকু সঞ্চিত শক্তিটা চলে গেছে। তো তার আগে দেখো, প্রাথমিক অবস্থায় বস্তুটা কি স্থির অবস্থা ছিল, তুমি হচ্ছে এভাবে সংকোচন করে রেখে দিয়েছো। যখনই তুমি ছেড়ে দিবা, তখনই হচ্ছে এই স্প্রিংটা হচ্ছে মুভ করা শুরু করবে, অর্থাৎ ইলংগেট হওয়া শুরু করবে, এবং এর পরবর্তীতে এই যে এনার্জিটা হয়তো রিলিজ করে দিবে এভাবে। খেয়াল করো, তো আমি যদি কল্পনা করি, যেহেতু স্প্রিং এর বেগ বা স্প্রিং এর কোনো কিছু এখানে বলা নাই, আমরা ধরে নিতে পারি স্প্রিংটা স্টেশনারি অবস্থায় আগে থেকে ছিল, শুধুমাত্র আমি সংকুচিত করে রেখেছি। আমি ছেড়ে দেওয়ার সাথে সাথে স্প্রিংটা হচ্ছে জাস্ট এভাবে কি করেছে, ইলংগেট হয়েছে, বাট তার কোনো সরণ ঘটে নাই। তো তার যদি সরণ না ঘটে, তাহলে প্রাথমিক অবস্থায় এও স্থির, এটাও স্থির, স্প্রিংও স্থির। যখন তুমি একে ছেড়ে দিলে, এ গতিশীল, এও গতিশীল, বাট স্প্রিংটা স্টিল স্থির। তাহলে আমি যদি বলি তিনটা বস্তুর সামগ্রিকভাবে আমি যদি ভরবেগের নিত্যতা সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমি কিন্তু এক্স এবং ওয়াই এর মধ্যে যেহেতু ভরের রিলেশন দেওয়া আছে, আমি তাহলে বেগের রিলেশনও বের করতে পারবো। তো সেটাই আমার টার্গেট, যে বেগের যে রিলেশনটা এদের মধ্যে, সেটা বের করার ট্রাই করা। সেটা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমি একটা কাজ করতে পারি, এই পেজটাকে একটু কয়েক ভাগে ভাগ করে নিব। আগে এইটুক অংশে একটু পার্টটা পড়ে ফেলি। দেখো, প্রথমত ভরবেগের নিত্যতা সূত্র যদি অ্যাপ্লাই করি, প্রাথমিক অবস্থায় এর বেগ 0, এটার বেগ 0, ওটার বেগও 0, ঠিক আছে? তাহলে তিনটাই 0 প্লাস 0 প্লাস 0 বলতে পারো তুমি, 0 প্লাস 0 প্লাস 0, এটা প্রাথমিক অবস্থায়। শেষ অবস্থায় এটার বেগ আমি জানি না, বাট আমি vx কল্পনা করে নিই, ধরে নিই এই দিক বরাবর vx, আর এই দিক বরাবর এটার বেগ হচ্ছে vy, আর এটা কিন্তু স্টিল 0, কারণ এর সম্পর্কে কোনো আইডিয়া দেয়া নাই। তো আমাকে ধরে নিতে হবে স্প্রিংটা হচ্ছে মুভ করছে না, এক জায়গায় স্থির অবস্থায় আছে। তাহলে এটা হয়ে যাবে কত, mx vx, আর ওই ডিরেকশনটা যেহেতু উল্টা, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, মানে কি অবশ্যই একটা আরেকটার উল্টো। তাহলে তুমি এটা মাইনাস চিহ্ন ইউজ করতে পারো চাইলে। তাহলে mx vx মাইনাস my vy প্লাস 0 ইকুয়ালস টু, তো আমি হচ্ছে মাইনাস কল্পনা করেই হচ্ছে এই কাজটা করছি, যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরে নাও, কোনো একটা ডিরেকশনকে নেগেটিভ ধরে নাও, ঠিক আছে? যেহেতু আমি এক্সটাকে এই পাশে নিয়েছি, এক্সটাকে নেগেটিভ কল্পনা করি, এই পাশটাকে হচ্ছে পজিটিভ কল্পনা করি। তুমি যদি চিত্রটা এঁকে দাও, তারপরে যদি সাইন কনভেনশনটা সূত্র তুমি ইউজ করো, কোনো সমস্যা হবে না। চিত্র যদি এঁকে না দাও, তবুও কোনো সমস্যা নেই, আশা করি টিচাররা বুঝে নেবে। তো এটা যদি মাইনাস হয়, এটা তোমার জাস্ট প্লাস ইউজ করতে হবে, এটাই। তো যদি প্লাস ইউজ করি, তাহলে দেখো এই দুইটার মধ্যে কিন্তু একটা রিলেশন পাওয়া যাচ্ছে mx এবং my এর মতো। দেখো তো mx vx বাই vy সমান কি বলা যায়, vx বাই vy এটা সমান বলা যায়, তুমি যদি সমান এর ট্রান্সফার করো, এটা চলে আসবে my বাই mx। তো অলরেডি আমরা কিন্তু একটা ভ্যালু জানি এখান থেকে, এটা কি mx বাই my, এটা সমান হচ্ছে 0.4। তাহলে এখান থেকে my বাই mx সমান আমি কি বলতে পারি, এ জাস্ট উল্টা 1 বাই 0.4। তাহলে এখান থেকে বলা যাবে 1 বাই 0.4। এটা আমি রেখে দিই, vx vx vy, তাহলে এরকম একটা ভ্যালু আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ভ্যালুগুলোকে ইউজ করে vy, অর্থাৎ y যে বস্তুটি আছে তার গতি শক্তিটা বের করার ট্রাই করব। কেন বের করব, কারণ হচ্ছে আলটিমেটলি আমরা কি বুঝতে পারছি, যে স্প্রিং এর সঞ্চিত শক্তিটাই কিন্তু আলটিমেটলি x এবং y হচ্ছে চলে গেছে। তাহলে এখানে আমরা শক্তির নিত্যতা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু ঘর্ষণহীন বলা আছে, তার মানে শক্তি এখানে কোনো লস হচ্ছে না কোথাও। তো আলটিমেটলি এই শক্তিটাই ট্রান্সফার হয়ে যাবে দুইটা জায়গায়। বাট তার আগে আমাকে বের করতে হবে, এর শক্তি তো দেয়া আছে, ওর শক্তি কতটা আমি জানি না। ওটা আমি ইউজ করব এই যে রিলেশনটা, এবং এই যে রিলেশনটা আমি একটু আগে পেলাম, এই দুটাকে ব্যবহার করে। সেটা করার জন্য আমি এটা করতে পারি, যে y যে বস্তুটি আছে, সেই বস্তুটির গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ওয়াই
ভি ওয়াই স্কোয়ার। বাট এম ওয়াই ভি ওয়াই সম্পর্কে ডিরেক্ট কোনো আমার ইনফরমেশন দেওয়া নেই, বরং আমার ই এক্স সমান দেওয়া আছে। আচ্ছা দেখো, ই এক্স সমান আলটিমেটলি কি? ই এক্স সমান আমরা জানি না হাফ এম এক্স ভি এক্স স্কোয়ার, এটা তুমি বলতেই পারি, এবং এটা সমানই হচ্ছে 1 জুল। তাহলে আমি এক কাজ করব, এই যেহেতু ই ওয়াই আমি কোনো ভ্যালু জানি না, বাট আমি এম এক্স এম ওয়াই এবং ভি এক্স এবং ভি ওয়াই এর মধ্যকার রিলেশনটা জানি, এইটাকে ইউজ করে আমি সবগুলোকে এক্স এর সাপেক্ষে প্রকাশ করার ট্রাই করি। তো সেটা করলেই হয়ে যাওয়া উচিত। তাহলে দেখো এখানে কি আসছে, হাফ এম ওয়াই কে তুমি কি লিখতে পারো, এম ওয়াই কে লিখতে পারবা এম এক্স ডিভাইড বাই 0.4। তাহলে এম এক্স ডিভাইড বাই 0.4। একই রকম ভাবে ভি ওয়াই হোল স্কোয়ার সমান তুমি কি বলতে পারো, এখান থেকে দেখো ভি ওয়াই সমান আসবে হচ্ছে 0.4 ভি এক্স। তো 0.4 ভি এক্স এর উপর হোল স্কোয়ার। তাহলে একটু খেয়াল করো, একটু ভালো মতো যদি খেয়াল করো, আমি এক কাজ করব, আমি হাফ এম এক্স ভি এক্স স্কোয়ারটাকে একটু বাইরে বের করে নিয়ে আসবো। তাহলে হাফ এম এক্স ভি এক্স হোল স্কোয়ার, একে যদি বাইরে বের করে নিয়ে আসি, তাহলে থাকে কি, এখানে 0.4 থাকে, এখানে 0.4 এর উপর হোল স্কোয়ার থাকে, একটা কেটে যাবে না? দেখো তো, এই 0.4 দিয়ে এই 0.4 হোল স্কোয়ারের মধ্যে যদি একটা তুমি কেটে দাও, আলটিমেটলি শুধুমাত্র একটা 0.4 থাকবে এখানে। দেখো খুব ইজি কিন্তু। আর এটার ভ্যালু কত? এটার ভ্যালু প্রশ্নে দেয়া আছে, এটা ভ্যালু হচ্ছে 1 জুল। তাহলে 1 এর সাথে 0.4 যদি তুমি গুণ করো, আলটিমেটলি আসবে 1 ইন্টু 0.4, অর্থাৎ 0.4 জুল। তাহলে দেখো ই ওয়াই ওয়াই এর যে গতিশক্তি সেটাও কিন্তু আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে 0.4 জুল। এখন আমার কাজ করে লাভ আছে, কারণ কি আমি ই এক্সও জানি, আমি ই ওয়াইও জানি। তাহলে আমি বের করতে পারবো অ্যাকচুয়ালি, তাহলে আমি বের করতে পারবো যে এটার গতিশক্তি কত ছিল বা এটার সঞ্চিত শক্তি কত ছিল, কারণ আলটিমেটলি ওই শক্তিটাই তো ট্রান্সফার হয়ে এর কাছে চলে আসছে। তাহলে সেখান থেকে আমি একটা কাজ করতে পারি, যে আমরা জানি শক্তির নিত্যতার সূত্র অনুসারে আমি বলতে পারবো হাফ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এই যে শক্তিটা এর কাছে ছিল সেটাই তো সে ট্রান্সফার করে দিয়েছে এর কাছে এবং এর কাছে। তো এর শক্তি কত? এক্স এর শক্তি দেওয়া আছে 1 জুল, এর শক্তি আমি বের করলাম 0.4, দুইটা যদি যোগ করো 1.4 আসে। আমি করে দিই তোমাদের জন্য, 1 প্লাস 0.4 আলটিমেটলি 1.4। তাহলে কে সমান কত আসবে দেখো তো, কে সমান আসবে এখানে হচ্ছে 1.4 ইন্টু 2 হয়ে যাবে, 1.4 ইন্টু 2, আর নিচে জমা চলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার। এক্স কতটুকু? 1 সেন্টিমিটার। অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে তোমাকে, মিটারে কনভার্ট করলে কি পাওয়ার আকারে লেখাটা বেটার, 10^2। যেখানে তোমার ক্যালকুলেটর ইউজ করা যায় না সেখানে পাওয়ার আকারে ক্যালকুলেশন করলে ইজিয়ার হয় অনেক সময়, সব সময়। তো এটার উপর যদি আমি স্কোয়ার করি তাহলে কত আসছে, এটা আসে 1.14 সাথে 2 গুণ করলে 28 হয়, 1 পয়েন্ট যেহেতু আছে 2.8 হবে, তাহলে 2.8, আর এইটা যদি উপরে উঠে যায় 10^4। এটা অ্যাকচুয়ালি আনসার হওয়া উচিত তোমার, ঠিক আছে? 2.4 ইন্টু 10^4, 2.8 ইন্টু 10^4, অবশ্যই একক লিখবা, নিউটন পার মিটার। এই হচ্ছে তোমার আনসার। তো আশা করি বুঝতে পারা গেছে। একটু আমি বলবো ট্রিকি প্রবলেম ছিল, কম সময়ের মধ্যে একটু মাথা ঘুরে যেতে পারে, এত বড় প্রশ্ন পড়তে পড়তে তুমি কোথা থেকে স্টার্ট করবা, বাট কনসেপচুয়ালি জিনিসটা কিন্তু ওকে। এবং আমি যেটা তোমাদেরকে বললাম যে এই প্রশ্নটা হুবহু আইআইটির একটা প্রশ্নের সাথে মিলে যায়, হুবহু মানে কি ভ্যালু সহ মিলে যায়, 0.4ই ছিল সেখানে। এবং সব ওরা আসলে কে এর ভ্যালু চায়নি, ওখানে চাওয়া হয়েছিল কতটুকু আমি জাস্ট বলি, চাওয়া হয়েছিল দুইটার গতিশক্তির অনুপাত বের করো, অর্থাৎ ই এক্স এবং ই ওয়াই এর অনুপাত বের করো, জাস্ট এতটুকু বাদে বাকি সম্পূর্ণটাই চাওয়া হয়েছিল। তাহলে এই জন্যই বলছি আমি, এখন থেকে যারা ফিউচার পার্টিসিপেন্ট আছো, যারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিবা অ্যাডমিশন টেস্টে, তারা শুধুমাত্র প্রশ্ন ব্যাংক তো অবশ্যই পড়বা, ওটাকে শেষ করবা, ভালো মতো শেষ করবা, দেন হচ্ছে এক্সট্রা কিন্তু কিছু কিছু প্রশ্ন দেখে রাখতে পারো, তাহলে আমার মনে হয় হেল্প করবে। এর কারণ পরবর্তী যে প্রশ্নটা, এটাও কিন্তু হুবহু বইয়ে আমাদের দেয়া নাই, বাট হচ্ছে আমি কোনো একটা প্রশ্ন সলভ করানোর সময় এই টাইপের একটা প্রশ্ন করেছিলাম, মানে এই প্রশ্ন করাইনি, কিন্তু এই যে সূত্রটা, যে সূত্রটা আমি এখানে ইউজ করব সেটা আমি দেখিয়েছিলাম। সেটা হচ্ছে কি মিক্সচার। এখানে কি বলা আছে দেখো, এক পারমাণবিক একটি গ্যাসের এক পারমাণবিক একটি গ্যাসের N1 মোল এবং দ্বিপারমাণবিক একটি গ্যাসের N2 মোল, N2 মোলের মিশ্রণের গামায়ের ভ্যালু, মিশ্রণের গামায়ের ভ্যালু হচ্ছে 3/2, অর্থাৎ CP/CV এর ভ্যালু এটা। তাহলে মিশ্রণের N1 এবং N2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে আমার বলা হয়েছে। খেয়াল করো, এটা বই তোমাদের হচ্ছে হুবহু দেয়া নেই, মানে ইসাক স্যার বা হচ্ছে তপন স্যারের বই তো আমি দেখিনি, তবে এটা মেবি হচ্ছে সেলু স্যারের বইয়ে ছিল,
আমি কোন স্যার মনে পড়ছে না, বাট তোমাদের বইয়েরই একজনের রাইটারের বইয়ে এটা ছিল হুবহু প্রশ্ন, এই জিনিসটা যে দুইটা যদি আলাদা আলাদা গ্যাস থাকে তাদের যদি মিক্স করি, আমি মিক্স করলে তাদের যে ভ্যালুটা বের হবে সিপি অর সিভি বা গামা যেটাই করো না কেন, তাহলে মিক্সচারের জন্য একটা সূত্র আমরা ইউজ করি, সেটা হচ্ছে এটা। সূত্রটা দেখতে এরকম, আমি জাস্ট লিখে দিই একবার। এবং এটা আগেও আমি কোন একটা ভিডিওতে এই টাইপের প্রবলেম করেছিলাম, মানে মিক্সচার কিভাবে বের করে সেটা করেছিলাম। সেটা হচ্ছে সিপি, মনে করো একটা গ্যাসের হচ্ছে সিপি এর ভ্যালু দেওয়া আছে সিপি 1, আর একটা গ্যাসের ভ্যালু দেওয়া আছে সিপি 2। তা দুইটাকে আমি মিক্স করলাম, মিক্স করলে মিক্সচারের সিপিটা কত হবে সেটাকে সূত্র আকারে এভাবে লিখা আছে, সিপি মিক্সচার ইকুয়ালস টু n1 cp1 প্লাস n2 cp2 divided by n1 plus n2. Similarly, CV mixture equals to n1 cv1 n2 cv2 divided by n1 plus n2। ঠিক আছে, এভাবে এভাবে তুমি জাস্ট হচ্ছে গড় করলেই হয়ে যাবে। এটাকে হচ্ছে বলা হয়, এটা আলটিমেটলি একটা গড়, বাট এই গড়টাকে নর্মাল গড় বলে না, এটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ। আমি ওয়ার্ডটাও উল্লেখ করে বলেছিলাম ওই সময়, এটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ। এটাও এক ধরনের অ্যাভারেজ। দেখো না, উপরে কিছু সংখ্যার যোগফল আছে, নিচে হচ্ছে টোটাল সংখ্যা দ্বারা ভাগ আছে, বাট এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ, মানে কোনটা কতটুকু আছে সেটা সহ যোগ করে যোগফলটাকে মোট সংখ্যা দ্বারা ভাগ করা। আমি যদি বলি এক নম্বর যে গ্যাসটা আছে তার যদি সিপি এর ভ্যালু সিপি1 হয়, সেটা যদি n1 মোল সংখ্যক হয়, 2 নাম্বার গ্যাসটা যদি ভ্যালুটা সিপি2 হয়, সেটা যদি n2 মোল সংখ্যক হয়, তাহলে তার যে মিক্সচার আছে তার মিক্সচারের যে ভ্যালুটা সিপি এর, সেটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। একই রকম ভাবে সিপি যেভাবে করা যায়, সিভিও সেভাবে করা যায়। তো তুমি যদি একবার মিক্সচারের সিপি এবং সিভি জেনে যাও, তাহলে অবশ্যই তুমি গামাও জানতে পারবা সেই মিক্সচারের। কিভাবে করতে পারবা, জাস্ট এই দুটোকে ভাগ করো, কারণ গামা মানে কি এখানে বলেও দিয়েছে, গামা মানে সিপি বাই সিভি। তাহলে গামা হচ্ছে এখানে সিপি মিক্সচার ডিভাইড বাই সিভি মিক্সচার, এবং এটা যদি আমি ইকুয়াল করি তাহলে যেটা আসবে এইটা ডিভাইডেড বাই এটা, তাহলে তুমি বুঝতে পারছো n1 প্লাস n2 n1 প্লাস n2 কেটে যাবে, তাহলে উপরে হয়ে যাবে n1 cp1 প্লাস n2 cp2 ডিভাইডেড বাই n1 cv1 n2 cv2। তো এই হচ্ছে তোমার গামা যে মিক্সচার সেটার যে সূত্র। ঠিক আছে, এখন এই সূত্র যদি আমরা জানি তাহলে আমরা বের করতে পারবো বাকি জিনিসটা। দেখো তো এখানে কি বলা ছিল, এটা বলা ছিল হচ্ছে একটি গ্যাসের n1 সংখ্যক মোল। তাহলে আমি এই ভ্যালুগুলো তোমাদের মনে রাখতে হবে আর কি, সিপি এবং সিভি এর। তো সিপি এবং সিভি এর আমি ভুলে গেছি, তোমাদের মনে রাখতে হবে যদিও। সিপি1 এবং সিভি1 ছিল মনে হয় এক পারমাণবিক গ্যাসের কত, জাস্ট একটু দেখে নিই। এক পারমাণবিক গ্যাসের হচ্ছে তোমার ছিল 5/2 আর হচ্ছে 7/2। ঠিক আছে, 5/2 ছিল হচ্ছে এটা সিপি1 এক পারমাণবিক গ্যাসের, আর এটা ছিল হচ্ছে 7/2। 5/2 এবং 7/2 সিপি। সিপি জানলে সিভি তো বের করতেই পারবো আমরা, তাই না? কারণ সিপি থেকে যদি আমি সিভি বাদ দিই আলটিমেটলি আর পাওয়া যায়। তো দেখো এই যে সমীকরণটা আছে ওখানে তোমার বলে দেওয়া আছে যে গামা যে মিক্সচার মোট মিশ্রণের তার ভ্যালু হচ্ছে 3/2। তাহলে তুমি যদি বলো গামা সমান, যেহেতু এই সূত্র আমি লিখলাম, তাহলে এই সূত্রে যদি হুবহু আমি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে হয়ে যাওয়া উচিত। এক কাজ করি, এটাকে জাস্ট একটু কপি করে নিই। তো এই হচ্ছে আমার গামা গামা মিক্সচার। কত আসবে এখানে, গামা হচ্ছে 3/2, n1 এবং n2 এর ভ্যালু দেয়া নেই, এটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে n1টা n1 আকারে রেখে দিব, সিপি এর জায়গায় বসাবো হচ্ছে 5/2 এক পারমাণবিক গ্যাসের, আর এটা বসাবো হচ্ছে 7/2 এক পারমাণবিক গ্যাসের। দেখো এটা হচ্ছে ভুলে গেলেও কোনো সমস্যা নেই, আমার মতো মনে করো তুমি পরীক্ষা হলে ভুলে গেছো, এটা ভুলে গেলেও তোমার গামার ভ্যালু তো অন্তত মনে আছে, তাই না? গামা কি ছিল, গামা ছিল হচ্ছে এক পারমাণবিক গ্যাসের জন্য 1.67 এবং দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 1.41। এটা মনে থাকলেও তুমি মোটামুটি অ্যাপ্রক্সিমেট বের করতে পারবে, বাট ক্যালকুলেটর ছাড়া একটু টাফ হবে, এই কারণে মুখস্থ রাখাটা অবশ্যই সবসময় বেটার ক্যালকুলেটর ছাড়া করার ক্ষেত্রে। এখানে কত আসছে n1 cv1, তাহলে n1 cv কত হবে বলো? আলটিমেটলি সিপি থেকে আর বিয়োগ করলেই তো পাওয়া যায়। আচ্ছা এখানে কিন্তু আর হবে একটা, আমি আর লিখতে বলে যাচ্ছি বারবার, এখানে আর হবে, প্রত্যেকটাতে আর আছে, ঠিক আছে?
আর তাহলে এখান থেকে যদি 1 আর বিয়োগ করো তাহলে তুমি সেটার সিভি পেয়ে যাবা। তাহলে 5/2 মানে আড়াই থেকে 1 বিয়োগ করলে 1.5, 3/2 তাই না? একই রকম ভাবে এখানে 7/2 আছে, 7/2 কে থেকে 1 বিয়োগ করো 5/2 আসবে, তাহলে 5/2 আর। তো বাকিটা করে ফেলি। এখন দেখো এখান থেকে আমি যদি 2 গুলো সরিয়ে দেই, সবার সাথে 2 গুণ আছে, তাহলে 2 গুলো সরে যাবে, থাকবে কি 5। আচ্ছা আর গুলাও তুমি কমন নিয়ে কেটে দিতে পারো, তাহলে এখানে আসবে 5n1 7n2, লিখি এ পাশে থাকতে 3/2, এখানে থাকছে হচ্ছে 5n1 প্লাস 7 এটা হচ্ছে 3n1 আর এখানে হচ্ছে 5n2, বাকিটা জাস্ট আড়াআড়ি গুণ আর কিছু না। তো এটা হচ্ছে 9n1, আমি আড়াআড়ি গুণ করে দিচ্ছি, 15n2, এটা হচ্ছে 10n1 14n2, সব n1 গুলোকে এক পাশে করি। তো এখানে হচ্ছে 10n1, এই পাশে 9n1 যদি চলে যায় তাহলে চলে আসবে শুধু n1, আর এখানে 15 থেকে 14 বাদ দিলে n2, তার মানে অ্যাকচুয়ালি দুইটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তো এটাই বের করতে বলা হয়েছিল তোমাকে, যে n1 আর n2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, সম্পর্কটা হচ্ছে n1 আর n2 পরস্পর সমান। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন হচ্ছে এসেছে এবার, এবং এটা হুবহু সব বইয়ে দেয়া নেই, একটা বই আমি এখন পর্যন্ত পেয়েছিলাম তোমাদের লেভেলে, বাট ইন্ডিয়ান প্রত্যেকটা বইয়ে এই সূত্র দেয়া আছে। এমনকি আমি যে বই থেকে তোমাদেরকে প্রবলেমগুলো করিয়েছিলাম ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, সেই বইয়েও কিন্তু হুবহু এই প্রশ্ন না, এই ইকুয়েশনগুলো দেওয়া আছে। ইকুয়েশনটা কারো জানা থাকলে খুবই ইজিলি তোমরা এটা বের করতে পারবে। ম্যাথটা কিন্তু টাফ না, ম্যাথটা কিন্তু খুবই ইজি একটা ম্যাথ, শুধুমাত্র তোমাকে জানতে হবে যে মিক্সচারের কিভাবে সিপি এবং সিভি বের করতে হয়, এটা বের করা জানা থাকলেই বাকিটা কাজ শেষ। চলে আসবো থার্ড প্রবলেমে। এটা তো সহজ প্রশ্ন, কারণ এগুলো করে করে তোমরা বড় হয়েছো। কিরশফের সূত্র দিয়ে আমরা হচ্ছে একটা সার্কিট সলভ করব। চলো সলভ করি। আমাকে প্রথমত যেহেতু সার্কিটটা দিয়ে দেওয়া আছে কারেন্টের ডিরেকশন, তো অন্তত কারেন্টের ডিরেকশন নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। বলে দিয়েছি এই পাশ দিয়ে কারেন্টটা ফ্লো করে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এটা হচ্ছে I1, এই রোধের মধ্যে দিয়ে যায়, গিয়ে হচ্ছে এখানে I2, এখানে হচ্ছে I3। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, এটা হচ্ছে আমার লুপ নাম্বার 1, আমি কল্পনা করি এটা আমি এই ডিরেকশনে লুপ নাম্বার 1টা হচ্ছে কাউন্ট করছি, এবং সিমিলারলি তোমার এটা হচ্ছে লুপ 2, এটা, এবং এটাকে আমরা একটা বিন্দু নাম দিচ্ছি, ধরলাম আমি এ বিন্দু। ঠিক আছে, আমি একটা বিন্দু নাম দিলেই হয়ে যাবে। তাহলে এ বিন্দুতে প্রথমত আমরা KCL অ্যাপ্লাই করব, কিরশফের কারেন্টের সূত্র। তাহলে এ বিন্দুতে KCL যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে কি আসবে? যেটা আসবে দেখো, I1 এখানে প্রবেশ করছে, I2 এবং I3 বের হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি I1 সমান I2 প্লাস I3। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি। এখন আমরা লুপ 1 এ KVL অ্যাপ্লাই করব। লুপ 1 এখানে KVL অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে কি আসবে দেখো, যতগুলো তোমার ব্যাটারি সেল আছে সেগুলো এক পাশে, বাকি আইআর গুলো এক পাশে। তাহলে এখানে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে 50 ভোল্ট। তাহলে এখানে যেহেতু মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, তার মানে হচ্ছে 50 হবে প্লাস 50। ঠিক আছে, এরপরে হচ্ছে I1 ইন্টু 2, ও এখন প্লাস না মাইনাস দেখতে হবে, হ্যাঁ প্লাসই হবে। তাহলে এটা আসবে হচ্ছে I2 ইন্টু 2। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমরা I1 এবং I2 I3 এর মধ্যে সম্পর্ক পেয়ে গেছি, আমরা এখানে পুট করতে পারি একবারই I1 এর পরিবর্তে। তো ক্যালকুলেটর থাকলে তো এটা আমি অবশ্যই করতাম না, তিনটে সমীকরণ বের করতাম, সমাধান করতাম। যেহেতু ক্যালকুলেটর নেই, তোমাকে আসলে নর্মাল নিয়মে করতে হবে, প্রতিস্থাপন পদ্ধতিতে। তাহলে I1 এর জায়গায় আমি I2 প্লাস I3 বসাবো এখানে। তাহলে কি হয়ে যাবে, 2I1 যেটা ছিল সেটা হয়ে যাবে 2I2 প্লাস 2I3। ঠিক আছে, আর এখানে হচ্ছে 2I2, তাহলে আমি যদি যোগ করি এটা হয়ে যাবে 4I2 প্লাস 2I3, আর এখানে হচ্ছে তোমার 50। তো এই যে একটা সমীকরণ আসলো, দুটো সমীকরণ পেলাম। এটা হচ্ছে একটা সমীকরণ 1 নাম্বার, এটা হচ্ছে আরেকটা সমীকরণ, এটাকে তুমি 2 নাম্বার দিয়ে রাখতে পারো। চলে আসবো আমরা থার্ড সমীকরণে। থার্ড সমীকরণের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইউজ করব আমরা সেকেন্ড লুপ 2 তে আমরা KVL ব্যবহার করব। লুপ 2 তে যদি KVL ব্যবহার করি কি আসে, একই রকম ভাবে এখানে একটা ব্যাটারি আছে, বাট এবার ব্যাটারিটা প্লাসই হবে এবারও, তাহলে প্লাস 20, আর এখানে আসছে I3 ইন্টু 2,
ঠিক আছে, এবং এটা নেগেটিভ হয়ে যাবে -2i2 এরকম, i3 × 2 এবং 2i2। তো যেহেতু i2 এবং i3 এর মধ্যে সম্পর্ক বের করতে বলা হয়েছে, তো আমার এখানে তো হয়ে গেছে আশা করি। তাহলে এটা আসবে -2i2 + 2i3 = 20। এই হচ্ছে রিলেশন। তো এটা যদি হয়, তাহলে জাস্ট সমাধান করবো। এখন সমাধান করবো কিভাবে? দেখো, এখানেও 2i3 আছে, এখানেও 2i3 আছে, দুটাকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? তো 2i3, এখানেও 2i3, আমি যদি যদি হচ্ছে 2 এবং 3 নম্বর সমীকরণকে বিয়োগ করে ফেলি, 2 - 3, এই ইকুয়েশন। তো এটা থেকে বিয়োগ করলে কত আসবে দেখি, 50 থেকে 20 বিয়োগ হয়ে যাবে আসলে 30, আর 2i3 চলে যাবে, এখানে 4 আর 2 হয়ে যাবে 6i2, অর্থাৎ i2 সমান হয়ে যাবে 5 অ্যাম্পিয়ার। এটা একটা। আর কি আসবে, i2 যদি চলে আসে তাহলে আমি এখানে বসিয়ে হচ্ছে i3 পেয়ে যাব। তাহলে i3 সমান চলে আসবে, দেখো একটু খেয়াল করো, 20 + 2i2, তার মানে কি 20 + 2i2 মানে কি 10। তাহলে 20 + 10 30 কে আবার 2 দ্বারা ভাগ 15, তাহলে হচ্ছে 15 অ্যাম্পিয়ার। একই রকম ভাবে i1 পেয়ে যাব আমি এই দুইটাকে একবারে বসিয়ে 1 নম্বর সমীকরণে, তাহলে 5 আর 15 20 অ্যাম্পিয়ার। তো তোমার হচ্ছে এই হচ্ছে তিনটা আনসার, 5 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার আনসার। আশা করি বুঝতে পারা গেছে। সিম্পল জিনিস, শুধুমাত্র আমাকে সার্কিটটাকে সলভ করতে হবে, KCL একবার এবং KVL দুইবার ব্যবহার করে তিনটা সমীকরণ জেনারেট করতে হবে, বাকিটা তো আর কিছুই না। আশা করি এটা সবাই পেরেছো। প্রথম দুইটাতে সমস্যা হলেও হতে পারে, থার্ডটাতে অন্তত কারো সমস্যা হওয়ার কথা না। চলে আসবো আমরা লাস্ট প্রবলেম, যেটা হচ্ছে আদর্শ তোমার কি বলে আধুনিক পদার্থবিজ্ঞান থেকে। 310 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো দেয়া আছে এবং আলোটি একটি ধাতব তলের উপর আপতিত হয়ে 0 থেকে সর্বোচ্চ এত জুল গতিশক্তির ইলেকট্রন নির্গত করে। ওকে, কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে তা বের করো, যেখানে hc এর ভ্যালু দেয়া আছে। ওকে, তো এটা দেখেই বোঝা যাচ্ছে, যেহেতু তোমার ইলেকট্রন ফোটন আপতিত হচ্ছে, আলো আপতিত হচ্ছে এবং এখান থেকে ইলেকট্রন বের হওয়ার কথা বলা হচ্ছে, ইলেকট্রন নির্গত করবে, তার মানে অবশ্যই এটা ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে কথাবার্তা বলছে, তাই না? তো ফটো ইলেকট্রিক ইফেক্টের কনসেপ্টটা কি ছিল, যে একটা তোমার ধাতব পাত থাকে, সেখান থেকে আলো হচ্ছে যদি আপতিত হয়, তো একটা নির্দিষ্ট পরিমাণ সূচন কম্পাঙ্ক নিয়ে যদি বা তার থেকে বেশি নিয়ে আসে, একটা মিনিমাম একটা এনার্জি থাকে, যে এনার্জি তোমার দিতেই হবে, যেটাকে আমরা সূচন কম্পাঙ্ক বলি, যে কম্পাঙ্কটাকে, এখান থেকে একটা ইলেকট্রন যদি উঠে যায়, উঠে যদি একটা বেগে চলে যায়, তাহলে এর সূত্রটা ছিল এরকম, যে আমার যেই তোমার ইলেকট্রনের শক্তিটা নিয়ে আসতেছে, ফোটনটা যে শক্তিটা নিয়ে আসছে, সেটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে এই ইলেকট্রনটাকে জাস্ট উঠানোর জন্য, যেটাকে আমরা সূচন কম্পাঙ্কের সাথে তুলনা করি, কার্যাপেক্ষক বলে, এবং বাকিটা হচ্ছে গতিশক্তিতে লাভ করবে, ঠিক আছে? তো এই হচ্ছে মেইন কনসেপ্ট। তো এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে দেখো তো, শক্তির সূত্রটা কি ফোটনের, hf, বা আমি বলতে পারি hc/λ, যেহেতু hc এর ভ্যালু ডাইরেক্ট দেয়া আছে, কারণ আমি এভাবে দেখলাম, আর এটা হচ্ছে hc/λ নট লেখা হয়, এটা কিন্তু সূচন কম্পাঙ্ক বলি আমরা। ওটাই আমাকে বের করতে বলেছে, যে সর্বোচ্চ, আচ্ছা না, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ইলেকট্রন নির্গত করবে কিনা এটা বের করতে বলছে। ওকে, আর কি বলা আছে দেখো, আর একটা বলা আছে যে সর্বোচ্চ এত জুল গতিশক্তি ইলেকট্রন নির্গত করে। তাহলে ম্যাক্সিমাম যে গতিশক্তি এটা ডিরেক্ট বলা আছে, তাহলে এটাকে আমি চেঞ্জ না করি, ঠিক আছে? এটা চেঞ্জ করছি না। ওকে, এখন দেখো কি বলা আছে, দেখো এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা হচ্ছে তলের উপর নির্গত হলো, তার মানে ল্যামডা এর ভ্যালু ন্যানোমিটার আকারে দেওয়া আছে, এবং তোমার hc এর ভ্যালু, যাতে করে তুমি ক্যালকুলেটর ইউজ না করে ক্যালকুলেট করতে পারো, এই কারণে সহজ করার জন্য hc এই জিনিসটার ভ্যালুটা দেওয়া আছে, এবং এককটা একটু খেয়াল করো, ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার, এই এককে দেওয়া আছে, ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার, এবং ওই এককটা হচ্ছে জুলে। তো তুমি দুইটার যে কোনো একটা করতে পারো, সেটা হচ্ছে তুমি এইটাকে হচ্ছে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারো, অথবা এই সম্পূর্ণ জিনিসটাকে হচ্ছে জুলে কনভার্ট করতে পারো। বাট যেহেতু তোমার কাছে ক্যালকুলেটর নাই, বেটার হচ্ছে যেটা কম করা লাগবে সেটা বেটার। তুমি যদি সবগুলোকে জুলে কনভার্ট করতে যাও, এটাকে জুল করা লাগবে, এটাকে জুল করা লাগবে,
অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। তার থেকে বেটার হচ্ছে এটাকে আমি ডিরেক্ট ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি এবং এটা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি এককেই দেয়া আছে, একটু খেয়াল করো। এই যে শক্তিটা দেয়া আছে, তোমার এককটাকে একটু চেঞ্জ করে নিব আমরা। কে ম্যাক্স, কে ম্যাক্স দেয়া আছে কত এককে? 4 ইন্টু 10⁻⁻19। তো এটা জুলে। তো আমি যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই কি করতে হবে? 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে 4 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19। তো এটা আসবে কি 4/1.6 এরকম আসবে। এটা কি আর কিছু করা যায়? আর হ্যাঁ, কাটাকাটি করতে পারো। আমরা জানি যে পয়েন্ট যদি তুমি নিচ থেকে উঠিয়ে দাও তাহলে জয় ঘর পরে পয়েন্ট আছে, সেখানে একটা 0 উপরে দিতে হবে, তাই না? 10 দ্বারা, অর্থাৎ উভয় পক্ষকে উপরে নিচে 10 দ্বারা গুণ করছি আমি। তাহলে 1.6 হয়ে যাবে 16, উপরেরটা হয়ে যাবে 40। 40টাকে কিন্তু ভাগ করা যাবে, ডিরেক্ট করা যাবে না, 8 দিয়ে করা যাবে দুজনকে। 8 2 16, 5 8 40। তো দেখো 5/2 একটা ছোট একটা ভগ্নাংশ চলে আসছে, 5/2। ঠিক আছে, তাহলে 5/2 আকারে রাখি, দেখি ওটাকে ভগ্নাংশে রূপান্তর করলে সুবিধা হবে কিনা, এটা দেখতে বুঝতে পারবো আমরা। এইচসি বাই ল্যামডা এখানে কত আসছে দেখো, এটা আসছে 1240 হচ্ছে এইচসি এর ভ্যালু। ল্যামডা বলা আছে 310, 310 দেয়া আছে, এবং একই রকম ভাবে এখানে হচ্ছে 1240, 1240 আমাকে বের করতে বলেছে কোন তরঙ্গ দৈর্ঘ্যের ওই নির্গত হলে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো এই ধাতু থেকে অবশ্যই একটা না একটা ইলেকট্রন নির্গত করতে পারবে। এটাই তো কার্যাপেক্ষক, যে মিনিমাম কি পরিমাণ কম্পাঙ্ক বা কি পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য আসলে, ম্যাক্সিমাম কি পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য আসলে এটা অবশ্যই হচ্ছে এখান থেকে উঠবে। আলটিমেটলি তোমার কার্যাপেক্ষকের জন্য যতটুকু ল্যামডা দরকার সেটাই বের করতে বলা হয়েছে, ল্যামডা নট। তার জন্য কে ম্যাক্স এর ভ্যালু কত? কে ম্যাক্স এর ভ্যালু হচ্ছে আমরা পেলাম 5/2। তাহলে 5/2 আকারে রাখি, কারণ এই দুটি ভগ্নাংশ যোগ বিয়োগ করা লাগতে পারে। এখন আগে দেখতে হবে এটা কি ভাগ করা কোনোভাবে যায় কিনা। 31 এটা তো হচ্ছে তোমার প্রাইম নাম্বার, তাহলে তুমি 10 দ্বারা করতে পারছো, সমস্যা নেই, 0 0 তো চলে যাচ্ছে। এটা প্রাইম নাম্বার হওয়ার কারণে অন্যভাবে করা যাবে কিনা। আচ্ছা, আমার মনে হচ্ছে 31 দিয়েই যাচ্ছে, দেখো। হ্যাঁ, 31 দিয়ে তুমি কাটাকাটি করতে পারবে, কারণ হচ্ছে 4 3 12, 4 1 4, এটা এক্স্যাক্টলি 4। এই কারণেই 310 এরকম অদ্ভুত একটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে যাতে করে তুমি কাটাকাটি করতে পারো। ওকে, ঠিক আছে। তাহলে দেখো উপরে কিন্তু ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার ছিল, নিচে আমি ডিরেক্ট ন্যানোমিটার বসিয়েছি, তো আলটিমেটলি ন্যানোমিটার ন্যানোমিটার কেটে গিয়ে এইটুকু একক হয়ে গেছে কত কি, এইটুকু একক হয়ে গেছে তোমার ইলেকট্রন ভোল্টে। এটাও আমি ইলেকট্রন ভোল্টেই নিয়েছি, তাহলে এই যে ভ্যালুটা আসবে সেটাও ইলেকট্রন ভোল্টেই আনতে হবে। এই কারণে উপরেরটা আমি হচ্ছে ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটারে বসিয়েছি। তাহলে অবশ্যই এই ল্যামডা নট যেটা আসবে এই আনসার আমার এখান থেকে, সেটা অ্যাকচুয়ালি ন্যানোমিটারই হবে এবং আনসারটাকে আমি ন্যানোমিটারে রেখে দিতে পারবো। তো আমার একক নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না এখন, ঠিক আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে বাকিটা ক্যালকুলেট করব। তাহলে এটাকে আমার 5/2 না রেখে আড়াই লেখা বেটার, কারণ 5/2 মানে তো 2.5, তাই না? কারণ এখন তুমি 4 কে 2.5 দ্বারা বিয়োগ করতে পারবা। দেখো 4 2.5 তুমি যদি সমানুপাতিক ট্রান্সফার করো তাহলে এখানে আসবে হচ্ছে 1240 বাই ল্যামডা নট। তাহলে 1240 ডিভাইডেড বাই ল্যামডা নট, তাহলে এখানে ল্যামডা নটের ভ্যালু আসছে এই যে 1240 ডিভাইডেড বাই 1.5, তাই না? ঠিক আছে, এটা করা যায় 1.5। তো আমি আরেকটা কাজ করতে পারি, এখান থেকে ওই উপরে নিচে আবার তুমি ইয়ে করে দাও, এটাকে 15 যদি করো তাহলে এখানে আরেকটা এক্সট্রা সেটা শূন্য চলে আসবে, ঠিক আছে না? আমি এক কাজ করি, যেহেতু এখানে শূন্য শূন্য আছে তুমি কিন্তু 5 দিয়ে ভাগ করতে পারবা। তাহলে এটা হচ্ছে তোমার হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 5 2 10 11 12, তাহলে হচ্ছে 2 24, 5 4 20, 4 আসছে 5 8 40, 2480/3। দেখি এইটাকে 3 দ্বারা ভাগ করা যাবে কিনা। 8 4 12 13 14, 14 যেহেতু যাচ্ছে না তার মানে অবশ্যই 3 দ্বারা যাবে না, তাহলে তোমাকে ভগ্নাংশ আকারে রাখতে হবে। অথবা তুমি যদি এটাও আনসার রাখো, কেটে দেবে না কিন্তু, তুমি যদি ভগ্নাংশ আকারেও আনসার রাখো কেটে দেবে না, তুমি ফুল মার্কসই পাবা। তুমি এতটুকু রাখলেও কোনো সমস্যা নেই টাইম বাঁচানোর জন্য। বাট তোমার যদি মনে হয় যে না আমি ভগ্নাংশ বের করবো, তাহলে করতে পারো, অবশ্যই করতে পারো। 3 দিয়ে ভাগ করতে হবে, 3 8 24, ঠিক আছে। আর এখানে 8 নেমে গেল, তাহলে 3 2 6, 7 8 2, তাহলে 2 এর পর একটা শূন্য আছে, তাহলে 3 6 18, ঠিক আছে। 18 আবার 2, তার মানে চলতে থাকবে 6 7, এটা রাখতে পারো। সবসময় 6ই আসবে, 6 6 6 6 পৌনঃপুনিক আকারে। তাহলে আমি একটা 7 দিয়ে এটাকে জাস্ট আটকাই দিলাম আপাতত। তো এই হচ্ছে তোমার আনসার, ল্যামডা নটের ভ্যালু।
তো আশা করি বুঝতে পারা গেছে। এই যে 4টা প্রশ্ন এসেছিল তার মধ্যে এটা সূত্র জানা থাকলে তো কোনো ইস্যুই না। 3 আর 4 নম্বরটা সবচেয়ে সহজ ছিল। এটা ডিরেক্ট সূত্র দিয়ে শুধুমাত্র ক্যালকুলেশনটার জন্য তোমাকে একটু ভাগ করা লাগবে একটু কষ্ট করে। তো এটাই টাইম মতো ম্যানেজ করতে পারবে কিনা সেটা একটা ইস্যু। এটা সবচেয়ে সহজ প্রশ্ন ছিল। ইজি এই টাইপের প্রশ্ন তোমরা অনেকবার করে এসেছো। 2টার মধ্যে এটার শুধুমাত্র প্রশ্ন ইজি ছিল, কিন্তু তোমরা যদি সূত্র না জানো তোমাদের কাছে এটা কঠিনই ছিল, আলটিমেটলি সূত্র না জানা থাকলে পারতা না। এবং ফাইনালি এই 1 নাম্বার প্রশ্নটাই অ্যাকচুয়ালি মনে হয়েছে একটু ট্রিকি, যেটা দেখে ঘাবড়ে যাওয়ার চান্স আছে। যদিও 2টা ইজি সূত্র দিয়ে ম্যাথটা করা যাচ্ছে, সেটা হচ্ছে একটা ভরবেগের নিত্যতা সূত্র আর একটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। তো আশা করি আজকের এই প্রবলেম যে 4টা সলভ করলাম আমরা সেটা বুঝতে পারা গেছে। তোমাদের যদি এমসিকিউর সলভ লাগে আমাকে জানাতে পারো, দরকার হলে এর পরের ভিডিওতে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এবারে ফিজিক্সে যে এমসিকিউ 15টা এসেছিল সেটাকে সলভ করে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।